বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই সাতক্ষীরা একটা সব থেকে নির্যাতিত এলাকা, সেই এলাকার সাতক্ষীরা এক নির্বাচনী এলাকা, কলারুয়া তালার সকল নেতা কর্মী, স্থানীয় যারা জনগণ, সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এতক্ষণ ওখানে বসে যে অত্যাচারের কাহিনী আমরা শুনলাম, মনে হয় যেন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকেও এরা হার মানিয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা করেছে, মানুষ গুলি করে হত্যা করেছে। আর এখানে আমরা যেটা দেখি, এই বিএনপি, জামাত, শিবির তারাই অগ্রণী ভূমিকা নেয়। একই সাথে যত জঙ্গি, যে সকল জঙ্গিকে ব্যবহার করে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদেরকে দিয়েই সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এখানে মা, বোন, ভাই, ছোট বাচ্চা কাউকে রেহাই দেয়নি। একটা 13 বছরের শিশুর কি অপরাধ যে তাকে হত্যা করে ফেলে রেখে যায়? এমনও পরিবার আছে হয়তো শুধু মা মেয়ে বেঁচে আছে, আর কেউ বেঁচে নাই। আর বিশেষ করে কলারওয়ার ঘটনা সবসময় আপনারা জানেন, সেখানে সবসময় একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়। যারা এই বিএনপি, জামাত ও ইউনূস বাহিনী, তার সমন্বয়ক এবং সমস্ত জঙ্গি এদের হাতে নিহত হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর প্রতিনিয়ত অত্যাচার চলছে। তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেমন ধ্বংস, সেই একই সাথে নারীদের উপর অত্যাচার, বীভৎসভাবে হত্যা করা, কুপিয়ে হত্যা, পিটিয়ে হত্যা, লাশ ফেলে দেওয়া, আগুন দিয়ে পোড়ানো, মানে এমন বিভৎস বিভৎস ঘটনা বাংলাদেশে এখন ঘটাচ্ছে না, যা ভাষায় বর্ণনা করা যায় না। সমস্ত বাংলাদেশটাই হয়ে গেছে এখন মানে সেই মব সন্ত্রাসের জায়গা। কোনো মানুষ নিরাপদে চলতে পারে না, নিরাপদে ঘরে থাকতে পারে না। মানুষের জীবনের যে আশা আকাঙ্ক্ষা সব আজকে ধূলিসাৎ হয়ে গেছে একটা লোকের ক্ষমতা, লোভ, এবং এই ক্ষমতার লোভের আগুনে আজকে সারা দেশ জ্বলছে। এটাই হচ্ছে আমাদের সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যে বাংলাদেশটাকে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে উন্নত সমৃদ্ধ করেছিলাম, যে বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটা মর্যাদা পেয়েছিল, উন্নয়নশীল দেশ হিসেবে যাকে আমরা উন্নীত করেছিলাম, আজকে সেই বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে সারা বিশ্বের কাছে পরিচিত করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের মানুষের জন্য তার কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না। নইলে আজকে বাংলাদেশের যে সমস্ত বীভৎস ঘটনা ঘটছে, সেখানে আমি জানি না এইভাবে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে এইরকম অত্যাচার নির্যাতন, এটা আমি জানি না অতীতে এভাবে দেখা গেছে কিনা। মনে হয় সারা দেশে একটা জঙ্গি শাসন চলছে। এখানে কোনো মতামত প্রকাশের স্বাধীনতা নাই, আইনের শাসন নাই, বিচার চাওয়ার অধিকার মানুষের নাই। সব অধিকার একে একে কেড়ে নেওয়া। প্রতিদিন হত্যা, তারপর চাঁদাবাজি, লুটপাট, অগ্নিসংযোগ প্রতিনিয়ত লেগেই আছে। বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলনের নামে প্রতিটি ক্ষেত্রে কিন্তু এখন চরম বৈষম্য চলছে। সেটা প্রধান বিচারপতিকে সেই চাপাতির আমদা নিয়ে তার বাড়ি আক্রমণ করা, বা তাকে বাধ্য করা পদত্যাগে, বা সেই সাথে সাথে বিচারপতিদের বিদায় দিয়ে সেখানে সমস্ত জামাত বিএনপির দলীয় লোকদের নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতিদেরকে এভাবে বের করে দেওয়া যায়, এটা একটা জঘন্য দৃষ্টান্ত তারা স্থাপন করলো। শিক্ষকদের উপর চরম অত্যাচার নির্যাতন। আজকে শিক্ষকরা স্কুলে যেতে পারবে না, বা কলেজে যেতে পারে না, ইউনিভার্সিটিতে যেতে পারবে না, শিক্ষা দিতে পারে না। ঠিক তেমনি ছাত্ররা, ছাত্রছাত্রীদেরও সেই একই অবস্থা। 4 লক্ষ শিক্ষার্থী পড়াশোনা বন্ধ হয়ে গেছে। কেন? আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগ করে, বা মুক্তিযোদ্ধাদের উপরে চরম নির্যাতন এবং অপমান। যে মুক্তিযোদ্ধারা জীবনের সবকিছু ত্যাগ স্বীকার করে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে হানাদার পাকিস্তানি বাহিনীকে পরাজিত করেছে, সেই মুক্তিযোদ্ধারাই এখন যেন বিরাট অপরাধী। তাদেরকে অপমান করা হয়, সকল স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই 48 সাল থেকে মাতৃভাষায় কথা বলার অধিকার, রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে বিজয় এনে দেশ স্বাধীন করেছেন। আর দেশ স্বাধীন হয়েছে বলেই সকলেই একটা স্থান পেয়েছে। তাহলে পাকিস্তান থাকতে কার কোন জায়গা ছিল? সরকারি চাকরি যারা করে, আন্ডার সেক্রেটারি অথবা ডেপুটি সেক্রেটারি পর্যন্ত উঠতে পারতো। জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত উঠলেই তার বিদায়। সেনাবাহিনীতে ওই মেজর পর্যন্তই জায়গা পেত, এমন কর্নেল পর্যন্ত উঠতে পারতো না, হয়তো একজন দুজন।
ঠিক তেমনি ভাবে প্রতিটি ক্ষেত্রেই তো আজকে একটা দেশ স্বাধীন হয়েছে বলেই সকলে উচ্চ আসনে যাওয়ার সুযোগ পেয়েছে। ওই জিয়াউর রহমানও মেজর ছিল, মেজর জেনারেল হিসেবে প্রমোশনটা জাতির পিতা স্বাধীনতা এনেছেন বলেই পেয়েছিল। ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আপনারা দেখেন যে আজকে স্বাধীনতা এনে দিয়েছেন বলেই তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইলিগালি হলেও আজকে উপদেষ্টা মন্ত্রী প্রধানমন্ত্রীর মর্যাদায়। দেশ স্বাধীন না হলে এটা হতে পারতো? তো যিনি এই দেশটাকে স্বাধীন করে দিলেন, যে আওয়ামী লীগের নেতা কর্মী, অগণিত নেতা কর্মী বুকে রক্ত দিল, সংগ্রাম করলো, জেল জুলুম অত্যাচার সহ্য করলো, আজকে তারা বাংলাদেশে তাদের স্থান নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করে। কারা করে? হানাদার পাকিস্তানি বাহিনীর যারা দোসর ছিল, আল বদর, আল শামস, কি রাজাকার বাহিনী করে এদেশের নারী পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়েছে। ছোট্ট শিশুকে মেরে তার মাথার মধ্যে পাকিস্তানি পতাকা তুলে দেয়ালের সাথে বেনর দিয়ে গেঁথে দিয়েছে। নারীদের ধরে হত্যা করেছে, চুলের মুঠি ধরে তারা উল্লাস করেছে। এই সমস্ত বীভৎস ঘটনা আমরা তো দেখেছি যে কিভাবে এরা অত্যাচার করেছে। এই বাংলাদেশ যিনি এনে দিলেন তাকে অবমাননা, আর সেই সাথে অগণিত আওয়ামী লীগ এবং স্বাধীনতার সপক্ষ শক্তি, প্রগতিশীল শক্তি, সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, তাদের উপর নির্যাতন, হত্যা, খুন, এমনকি যে বীভৎস ঘটনা আপনারা দেখেন। আচ্ছা, একজন সাধক সে মারা গেছে, তার অপরাধটা কি ছিল আমরা কেউ জানি না। তাকে তার মৃত্যুর পর তার কবর থেকে তার লাশ তুলে লাশের উপর আক্রমণ করা হলো, লাশের উপর পিটানো এবং লাশ পুড়িয়ে দেওয়া। একটা মুসলমান হয়ে একটা মুসলমানের লাশ এভাবে পড়ায় কিভাবে? একটা মুসলমান একটা লাশের উপরে এইভাবে জুলুম অত্যাচার করে কিভাবে? কই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা শিখান নাই। তাহলে এটা কারা করলো? কারা করলো এটা তো খুব সকলেই জানা। এটা তো রেগে টেগে করে নাই। আপনাদের মনে আছে ৩রা সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, সেখানে রাজবাড়ী প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স হয়, কি ইমান আকিদা রক্ষা কমিটি, সেই কমিটির উদ্যোগে। অভিযোগ কি? সেই নুরা পাগলার আস্তানায় অনৈতিক কার্যকলাপ হচ্ছে বলে অভিযোগ, এবং তার প্রতিবাদ করে। এবং এরপরই তারা কিন্তু এই লাশ তুলে পড়ানো হয়। আর এই ঘটনার সাথে কারা জড়িত ছিল? এই ইমান আকিদা যে রক্ষা কমিটি, এই কমিটি কারা ছিল? সেটা খুব সহজ। ইমান আকিদার যে কমিটি, রক্ষা কমিটি, তার সদস্য সচিব হলো গোয়ালন্দ বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খান, আর সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক আর আবুল কাসেম মন্ডল। এই আইয়ুব আন্দোলনের ডাক দেয়, আর শুক্রবারে নুরুল ইসলাম জামাতের জেলা কমিটির আমির সে ঘোষণা দেয় আন্দোলনের, সংবাদ সম্মেলন করে। এবং এরপরে আপনারা দেখেন নোরা পাগলার লাশ কবর থেকে তুলে লাঠি পেটায় এবং আগুন দেয়। এখন আসুন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেজে জাহাঙ্গীর কি বলেছে সংবাদ সম্মেলনে? বলল, তদন্ত না করে কাউকে দোষারোপ করা যায় না। খুব ভালো কথা, খুব ন্যায় নীতির কথা। আমি আশা করি সর্বক্ষেত্রে সেটা তারা মেনে নেবে। তদন্ত, তিনি কি তদন্তটা করলেন? কোথায় তদন্ত করলেন? যারা লাশ তুলছে কবর থেকে তাদের ছবি ফটো আছে, সোশ্যাল মিডিয়া ভরে গেছে। যারা লাশের উপরে মারলো এবং আগুন দিল সবার ছবি তো আছে। এই ছবিতে কাদের চেহারা দেখা যায়? সংবাদ সম্মেলন যারা করেছিল সেখানে কাদের চেহারা দেখা যাচ্ছে? সে কি দেখেছে এগুলি? তার তদন্ত কমিটি দেখেছে? নাকি তারা চোখ থাকতে অন্ধ, দেখে না? তারা দেখে খালি জন্ম কিছু ঘটলে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ কেন এটা করতে যাবে? এই ধরনের বিধর্মী কাজ আওয়ামী লীগ করে না। কিন্তু আজকে আওয়ামী লীগের উপরে দোষ, আর যারা আসল ঘটনা ঘটালো তাও তো নির্দোষ। তা আমার প্রশ্ন সেই লেজে জাহাঙ্গীরের কাছে, যে সে যে বলল তদন্ত করে তারপরে সে আসামিকে সেটা ঠিক করবে, তদন্তের করে বের করবে। তা আমার প্রশ্ন, কি তদন্তটা তারা করলো? আর তার এই কথাটা যদি হয়, তাহলে আওয়ামী লীগের যে প্রায় ৪-৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, একের পর এক খুনের মামলা, বিস্ফোরণের মামলা, এমনকি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেবের বিরুদ্ধে যে হত্যা মামলা দেওয়া হলো, কোন তদন্ত বলে সেই হত্যা মামলা দিল আর সেটাও প্রকাশ করলো? দীর্ঘ ১৫ বছর ৭ মাস আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, মানুষের জীবনে শান্তি ছিল, মানুষের জীবনে নিরাপত্তা ছিল, অর্থনৈতিক উন্নতি ছিল, প্রত্যেকটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা উন্নতি করেছি, রাস্তাঘাট, পুল, ব্রিজ থেকে শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, ছেলে মেয়েদের পড়াশোনার চমৎকার ব্যবস্থা করে দিয়েছি।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীদের ভাতা, দুস্থ মুক্তিযোদ্ধাদের ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী সব ব্যবস্থা রেখেছি। প্রতি মাসে 30 কেজি করে চাল বিনামূল্যে দিতাম। মাত্র 10 টাকায় কি 15 টাকায় চাল কিনতে পারতো, সেই ব্যবস্থা করে দিয়েছিলাম ভর্তুকি দিয়ে। 1 কোটি পরিবারের জন্য পারিবারিক কার্ড করে দিয়েছিলাম, মাত্র 30 টাকা কেজিতে চাল এবং সস্তায় ডাল, তেল, চিনি কিনতে পারে, সে ব্যবস্থা করে দিয়েছিলাম। 26 বিলিয়ন মার্কিন ডলার আমি রেখে এসেছি রিজার্ভ। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি মজুদ রেখে এসেছি। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছিলাম। গেল কোথায় সে টাকাগুলি? আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, মানুষের জীবনটা দুর্বিষহ করে তুলেছে। আর সারা বাংলাদেশ এখন লাশের দেশ, আগুনে আজকে বাংলাদেশ জ্বলছে। এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এবং আমার এখানে সুস্পষ্ট কথা থাকবে যে যাদেরকে হত্যা করা হচ্ছে, যারা আমাদের শহীদ হয়েছে, আমাদের সে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে যতজন আছে এবং সংখ্যালঘু সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় যারাই মারা গেছে, প্রত্যেকের ছবি দিয়ে লিফলেট এবং পোস্টার করে করে মানুষের কাছে তুলে ধরতে হবে। যেমন কলারোয়া এবং তালা, এই যে সাতক্ষীরা 1, এখানে আজকে আমি কথা বললাম, এর আগে আমি আশার সহিত কথা বলেছি এবং এভাবে আমি সারা বাংলাদেশে কথা বলছি। আমি বলি ওই জেলায় এ ধরনের যতগুলি ঘটনা ঘটেছে, যেমন তালার রিপোর্টটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, ওইভাবে সমস্ত রিপোর্টগুলি তৈরি করতে হবে। সেই সাথে সাথে বাড়ি ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মাছের ঘের যা লুটপাট বা ভাঙাচোরা যা করা হয়েছে তারও তালিকা। এবং এখানে একটা অনুরোধ করব, যেখানে ছবি দেবেন বা তালিকা দেবেন সেখানে কিন্তু কবে কোন ঘটনা ঘটেছে স্থানের নাম এবং তারিখটা থাকতে হবে। সেই সাথে মানে যারা এই সন্ত্রাসী কাজের সাথে জড়িত তাদেরও নাম, ঠিকানা এবং যতদূর সম্ভব তাদের ছবি সংগ্রহ করা, এগুলি সোশ্যাল মিডিয়াতে দিতে হবে যে এরা ক্রিমিনাল, এরা এই ঘটনা ঘটিয়েছে, এদের পরিচয় প্রকাশ করতে হবে। একই সাথে আরেকটা কাজ করতে হবে যে আওয়ামী লীগ সরকারে আসার পর প্রত্যেক এলাকায় যত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের তালিকা, এটা মানে 1, 2, 3 করে এসে লেখা না, 1, 2, 3 করে সমস্ত লিখে প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে, প্রতি বাড়িতে বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে, মা বোনদের কাছে পৌঁছাতে হবে। সেই সাথে সাথে সবাইকে তৈরি হতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে। কাজে এই সর্বনাশের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং যার যা আছে তাই নিয়ে সবাই তৈরি হয়েছে এই সন্ত্রাসী জঙ্গিদের প্রতিহত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে নামবেন। জনতার শক্তি সব থেকে বড়, জনগণের শক্তি হবে আমাদের বড় শক্তি। কাজে সেই জনগণকে সাথে নিয়েই আজকে মাঠে নেমে নিজেদের অধিকারটা নিজেদের অর্জন করে দিতে হবে। ইনশাল্লাহ যারা এই সমস্ত হত্যা, সন্ত্রাস, ঘরবাড়ি পোড়ানো, মানুষের উপর অত্যাচার যারা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। কাজে আপনারা সব এখন এর প্রতিবাদ করতে হবে এবং সবাইকে রুখে দাঁড়াতে হবে। ইনশাল্লাহ জনতার জয় হবে হবে। কাজে ফ্যাসিস্ট জঙ্গি ইউনূসের হাত থেকে দেশকে রক্ষার জন্য সবাই এখন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।